মাসের রেমিটেন্সের রেকর্ড, অর্থনীতিতে নতুন চাঙ্গা ভাব। মধ্যরাতে গ্রেফতার নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম, দায়ের করা হয়েছে একাধিক মামলা। উপকূলে ঝড়ের আশঙ্কা, 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। শিক্ষা প্রতিষ্ঠানকে রংমহল বানাতে চেয়েছিলেন বিতর্কিত আওয়ামী লীগ নেতা রিয়াজ। দুর্গাপূজার আগমনী সুরে মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা। এবার সাকিব ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব, পুঁজিবাজার কারসাজিতে তদন্ত। অতীত ভুলে এগিয়ে চলার সংকল্পে প্রভা, এবার আমার জয়টা নিশ্চিত করব বলেছেন এই অভিনেত্রী। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডেইলি বাংলাদেশের প্রাইম নিউজে। সাথে আছি আমি সাদিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সেপ্টেম্বরে প্রবাসীরা প্রায় 240 কোটি 47 লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে, যা প্রতিদিন গড়ে 8 কোটি 2 লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী রাষ্ট্রীয় মালিকানাধীন, বিশেষায়িত ও বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এই রেমিটেন্স এসেছে, যা দেশের অর্থনীতিতে পড়ছে ইতিবাচক প্রভাব। বিস্তারিত থাকছে সাজেদুর আবেদিন শান্তর প্রতিবেদনে। সেপ্টেম্বর মাসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রবাসীরা দেশে প্রায় 240 কোটি 47 লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 28,856 কোটি 40 লাখ টাকা। এই হিসেবে গড়ে প্রতিদিন দেশে এসেছে 8 কোটি 2 লাখ ডলার। 1 অক্টোবর বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে 63 কোটি 82 লাখ 50 হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 10 কোটি 99 লাখ 80 হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে 165 কোটি 3 লাখ 50 হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 62 লাখ 10 হাজার ডলার। সেপ্টেম্বর মাসের বিভিন্ন সপ্তাহে রেমিটেন্সের প্রবাহের বিশ্লেষণ করলে দেখা যায়, প্রথম সপ্তাহে এসেছে 58 কোটি 45 লাখ 40 হাজার ডলার, দ্বিতীয় সপ্তাহে 58 কোটি 26 লাখ 60 হাজার ডলার, তৃতীয় সপ্তাহে 46 কোটি 70 লাখ 30 হাজার ডলার এবং চতুর্থ সপ্তাহে 47 কোটি 88 লাখ 90 হাজার ডলার। এছাড়াও 29 ও 30 সেপ্টেম্বর প্রবাসীরা পাঠিয়েছেন 29 কোটি 16 লাখ 80 হাজার ডলার। এবছরের জুন মাসে 253 কোটি 86 লাখ ডলার রেমিটেন্স আসার পর জুলাই মাসে রেমিটেন্স কমে 191 কোটি মার্কিন ডলারে দাঁড়ায়, যা গত 10 মাসের মধ্যে সবচেয়ে কম ছিল। ডেস্ক রিপোর্ট, ডেইলি বাংলাদেশ। মঙ্গলবার মধ্যরাতে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। তিনি 2008 সাল থেকে 17 বছর ধরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের চেয়ারম্যান ছিলেন। সাজেদুর আবেদিন শান্তর প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ফরিদউদ্দিন মোহাম্মদ। দিয়াবাড়ি থেকে আমি ইউনাইটেড হসপিটাল যাব, নাতিকে নিয়ে গেছে সিসিউতে, 13 মিনিটে চলে গেছি। এটা করলো কে বলেন? শেখ হাসিনা। রাজধানীর গুলশান এলাকা থেকে মধ্যরাতে গ্রেফতার হয়েছে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ডিবি অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। শেখ হাসিনা সরকার জয় বাংলা। রেজাউল করিম মল্লিক জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গুলশান থেকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মন্ত্রী কথাটা এত ভালো লাগে না, শেখ হাসিনা ভালো লাগে, এই জন্য এটা হৃদয়ের গভীর থেকে আসছে। শেখ মুজিবের নাম জড়িত এখানে। 2008 সালের জানুয়ারি থেকে টানা 17 বছর বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের চেয়ারম্যান ছিলেন নজরুল ইসলাম মজুমদার। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিএবি ও এক্সিম ব্যাংকের নেতৃত্ব হারান তিনি। জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। আমার রক্ত গরম হয়ে গেছে এখন। এছাড়াও নজরুল ইসলাম মজুমদার জাতীয় দৈনিক বাংলার চেয়ারম্যান ও নিউজ পোর্টাল নিউজ বাংলার উপদেষ্টা সম্পাদক। ডেস্ক রিপোর্ট, ডেইলি বাংলাদেশ।
বাংলাদেশের 4 সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে রয়েছে ঝড়ো হাওয়ার আশঙ্কা। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে চলাচলের জন্য দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 2 অক্টোবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন সমুদ্র বন্দরের পূর্বাভাসে এ তথ্য জানান। এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ডেইলি বাংলাদেশ। আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা রিয়াজউদ্দিন রিয়াজের বিরুদ্ধে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষক ও শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির সাথে সখ্যতায় গভর্নিং বোর্ডে জায়গা করে নিয়ে তিনি শিক্ষিকাদের আপত্তিকর মেসেজ ও লং ড্রাইভে যাওয়ার প্রস্তাব দিতেন। রাহাত হোসেনের বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত। একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করেই গেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ। অর্থ ও নারী কেলেঙ্কারি সহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় পদ থেকে রিয়াজকে বহিষ্কারও করেছিল দলটি। এরপরও ক্ষান্ত হননি রিয়াজ। কেন্দ্রীয় নেতা ও মহানগর আওয়ামী লীগের একাধিক নেতার নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কাজও করে গেছেন। এছাড়াও শিক্ষক এবং শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। চাঁদপুর বাড়ি হওয়ার সুবাদে অল্প সময়ের ব্যবধানে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে সখ্যতা গড়ে ওঠে রিয়াজের। দীপু মনি শিক্ষামন্ত্রী থাকাকালীন একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বোর্ডেও জায়গা করে নিয়েছিলেন। 2021 সালের 29 অক্টোবর শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সভাপতি হন। এরপর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে নানা রকম সমস্যা শুরু হয়। একের পর এক প্রিন্সিপাল দায়িত্ব থেকে সরে যান তার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে। ডাক্তার দীপু মনির কাছের লোক পরিচয় দিয়ে নিয়মিত শিক্ষিকা ও শিক্ষার্থীদের নানা রকম হয়রানি করতেন রিয়াজ। শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষকদের শাড়ি পরে আসতে বাধ্য করতেন বলেও অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষিকাদের আপত্তিকর মেসেজ দিতেন, একান্তে সময় কাটানোর কথাও বলতেন। এমন কয়েকটি স্ক্রিনশট এসেছে ডেইলি বাংলাদেশের হাতে। অনুসন্ধানে দেখা গেছে, শিক্ষিকাদের লং ড্রাইভে যাওয়ার প্রস্তাব দিতেন রিয়াজ। সময় অসময়ে নিজের কক্ষে ডাকতেন। শুধু শিক্ষিকা নন, তিনি ছাত্রীদের বিরক্ত করতেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রিয়াজের দ্বারা হেনস্থার শিকার হন শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা মণ্ডল দিনা। রিয়াজ নানাভাবে তাকে কুপ্রস্তাব দেন। রাজি না হওয়ায় তাকে লোভ ও ভয়ভীতি দেখানো হয়। উনি আমার ফোন নাম্বার কার্ড প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করেন এবং আমাকে ফোন দিয়ে তিনি সরাসরিভাবেই আমাকে বলেন যে আমার এখন লাগবে আর তোমাকে আসতে হবে। হঠাৎ ওনার এই ধরনের কথা শুনে আমি খুবই ভয় পেয়ে যাই। ওনাকে খুবই আপত্তি মিনতি করতে থাকি যে স্যার, এটা আমার পক্ষে সম্ভব না। প্রথমত শুনে আমাকে অনেক লোভ দেখায় যে তোমার চাকরি আমি পার্মানেন্ট করে দিব, তোমার বেতন অনেক বৃদ্ধি করে দিবে, স্কুলে যা চাও সকল সুবিধা আমি তোমাকে দিব। তখন আমি যখন ওনার বিভিন্ন প্রস্তাবে রাজি না হই, তখন উনি আমাকে ভয়ভীতি দেখাতে শুরু করেন যে আপনি তাহলে কিন্তু চাকরি করতে পারবেন না, এখানে আপনাকে বিভিন্ন বদনাম দিব, এই দিব, বিভিন্ন ধরনের কথা আমাকে এক পর্যায়ে বলতে থাকে। শুধু রেখা নন, এরকম অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছিল আরেক সহকারী শিক্ষক রাজিয়া সুলতানাকেও। নিয়মিত ইনবক্সে মেসেজ দিতেন রিয়াজ। উনি সরাসরি আমাকে ওনার স্থানীয় নেতা আছে তার কাছে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব করতেন বারবার। প্রায় 1 বছর উনি আমাকে এভাবে মানসিক যন্ত্রণা দিয়ে গেছেন। তো এটা আমি তখন লজ্জায় কাউকে বলতেও পারি নাই। তো ওনাকে দেখলেই আমি পাশ কাটিয়ে থাকতাম বা চুপ করে থাকতাম। তাকে আমি সালাম দিয়ে বললাম, স্যার আমার একদিন ছুটি লাগবে, আপনি পারমিশন দিলে স্যার সিগনেচার করবে। বলছে, আপনি আমি ছুটি দিচ্ছি, তবে আপনি আমার সাথে প্রমিস করেন একদিন আমার সাথে লং ড্রাইভে যাবেন।
রিয়াজের পদত্যাগের পর ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মমতাজ বেগম প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিও রিয়াজের বিরুদ্ধে কোনো ভূমিকা রাখেননি বলে অভিযোগ করেন শিক্ষকরা এবং শিক্ষার্থীরা। যখন রিয়াজউদ্দিন এখান থেকে চলে যায় তারপরেও তোফায়েল আহমেদ ভূঁইয়া বসেছিল এবং রিয়াজউদ্দিনের বিরুদ্ধে যতগুলো তদন্ত সংগঠিত হয়েছে প্রত্যেকটা তদন্তে তোফায়েল আহমেদ ভূঁইয়া তার সেই টাকার রিসিপ্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় তাকে হেল্প করে সেই তদন্তগুলো তাকে নির্দোষ প্রমাণ করার জন্য চেষ্টা করছে এবং একটা তদন্ত রিপোর্টও কিন্তু প্রতিষ্ঠানে এসে পৌঁছায়নি বা আমরা জানতে পারিনি। রিয়াজের মতের বিরুদ্ধে গেলেই প্রিন্সিপাল পরিবর্তন করা হতো। সভাপতির দায়িত্ব পেয়েই প্রিন্সিপাল মনোয়ার হোসেনকে সরিয়ে দেন রিয়াজ। আমি তো ওখানে প্রিন্সিপাল ছিলাম, সতত এখন সম্মান রক্ষার জন্যই আমি ওখান থেকে চলে আসছি। এটা ছিল অ্যাসাইনমেন্টটা দিছে, এরপরে আবার যে সুভাষ সাহেবরা দিছে সেটা অনেকে লঙ্ঘন করেই দিতেছে আর কি। তার দরকার ছিল টাকা, যার কারণে যারা যে টাকা খাইতে পারবো সেইভাবেই। গভর্নিং বডির সভাপতির পদ থেকে রিয়াজ পদত্যাগ করার পর তোফায়েল আহমেদও ভারপ্রাপ্ত প্রিন্সিপালের পদ থেকে পদত্যাগ করেন। এ বিষয়ে তিনি বলেন, এগুলা অলরেডি ইনভেস্টিগেশন হয়ে মিথ্যা প্রমাণ হয়েছে, এগুলা ক্যান্সেল করার কিছু নেই। তৎকালীন জেলা প্রশাসক স্যার আর হলো যে বিভাগীয় কমিশনার আছে ওনারা এগুলো ওনারা জানে, এগুলো ওনার থেকে জেনে নেয়। এসব অভিযোগের সুষ্ঠু সমাধান সহ আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন রিয়াজের দৃষ্টান্তমূলক শাস্তি চান প্রতিষ্ঠানের ভুক্তভোগী শিক্ষক ও শিক্ষার্থীরা। সাদিয়া ইসলাম, ডেইলি বাংলাদেশ। শরতের কাশফুল ও হিমেল হাওয়া জানান দেয় দেবী দুর্গার আগমন। আজ মহালয়া, বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের জন্য পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনা। মহালয়া দুর্গাপূজার প্রস্তুতির প্রাথমিক সংকেত, যেখানে শুরু হয় প্রতিমা তৈরি ও মণ্ডপ সাজানোর কাজ। হাসান শিশিরের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ফরিদউদ্দিন মোহাম্মদ। শরতের কাশফুল জানিয়ে দেয় আসছেন দেবী দুর্গা। আজ মহালয়া, বাঙালি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি বিশেষ দিন। মহালয়া শুধু পিতৃপক্ষের সমাপ্তি নয়, এটি দেবীপক্ষের সূচনা, যা দুর্গাপূজার আগমনী বার্তা বহন করে। ভোরের আলো ফুটতেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ঐতিহাসিক চণ্ডীপাঠ যেন সারা বাংলাকে একত্র করে। সেই চণ্ডীপাঠের সুরেই শুরু হয় মহালয়ার দিন, যা এক অমলিন স্মৃতির মতো বাঙালির হৃদয়ে বেজে চলে। মহালয়ার সকালে পবিত্র স্নান করে পূর্বপুরুষদের স্মরণে তর্পণ করেন ভক্তরা। পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনায় জল ও অন্ন নিবেদন, সেই সঙ্গে স্মৃতিস্নাত আবেগ এই বিশেষ দিনে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের জীবনের একটি অবিচ্ছেদ্য আচার। পবিত্র বা সর্বাবস্থান গত হবে বা যশ্বরেত কুণ্ডরিকাক্ষং স বাহ্যাভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এরপরে আমরা পুষ্পাঞ্জলি মন্ত্রটা উচ্চারণ করব, এটি 3 বার করব। আমরা পুষ্পাঞ্জলি এই দেবতার কাছে, দেবী দুর্গার কাছে, দেবী দুর্গার বাহনদের কাছেও, এবং সেটি বুকের কাছে অন্তর থেকে আমরা করি, অন্তর থেকে নিবেদন করি। এই জন্য আমাদের যে প্রণাম মন্ত্র আমরা যে করজোড়ে দাঁড়াই, সেটি বুকের কাছে হাত জোর করে দাঁড়াই, এই মুদ্রায় দাঁড়াই আমরা। মা কৈলাস থেকে মর্তলোকে প্রথম আগমন হয়েছে এই বিল্লবৃক্ষতলে। আজ আমরা সেই কামনার্থে আমরা এই মহালয়া বিশেষ পূজা পর্বণাদি পুষ্প, অর্ঘ, ঘট, ধূপ, দীপ, নানা উপকরণ সামগ্রী দিয়ে আমরা এই সকালে চণ্ডীপাঠের মাধ্যমে এবং সুসজ্জার পূজা করে দেশ জাতি সকলের জন্য মঙ্গলময় শান্তির বার্তা বয়ে আসুক, অকল্যাণময় হাত থেকে শুভ শক্তি শান্তি মুক্তি পাক আমাদের নতুন জীবনে, নতুন আকাশে, নতুন চাঁদে সবার ভাবনা আবার পুরনো দিনগুলো পাল্টিয়ে নতুন দিনগুলো ফিরে আসুক। মহালয়া মানেই দুর্গাপূজার প্রস্তুতির সূচনা। প্রতিমা তৈরি, মণ্ডপ সাজানো, আলোয় আলোকিত শহর, সব মিলিয়ে শুরু হয় পূজার উৎসবের আমেজ। মহালয়ার পর থেকেই পূজার কেনাকাটা, বন্ধু বান্ধবদের সঙ্গে পূজা পরিকল্পনা আর মণ্ডপে মণ্ডপে ঘোরার আনন্দ যেন নতুন মাত্রা যোগ করে। পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু এই মহালয়া থেকে, এবং মহালয়া শব্দটা এসেছে মহা আলয় বা মহান আশ্রয়। আমাদের পূর্বপুরুষ যারা প্রেত ভাবাপন্ন হয়ে আছে বা প্রেত জনিতে আছে, তাদের মুক্তির জন্য
এই মহালয়াটা অত্যন্ত সুস্পষ্টভাবে শাস্ত্র অনুমোদিতভাবে বলা হয়েছে যে এই মহালয়ার দিনে তাদের উদ্দেশ্যে জল পিণ্ড তর্পণ ইত্যাদি দিলে তাদের মুক্তি লাভ হয় এবং সে কারণে মহালয়াতে তারা অবস্থান করেন তাদের মহান আশ্রয় এবং এইটা শুরু হলো শেষ হলো এবং মহালয়ার পরেই দেবীপক্ষ শুরু হলো। দেবীপক্ষের প্রতিপদে আজকে আমরা কল্পারম্ভ করলাম। মহালয়ের ঐতিহাসিক গুরুত্বও কম নয়। মহাভারতের কাহিনী থেকে উদ্ভূত দেবী দুর্গার আবির্ভাবের গল্প এই দিনটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। রাজা দুর্গমকে বধ করে দেবী দুর্গা বিশ্বকে যে শান্তি ও সুরক্ষার বার্তা দিয়েছিলেন, মহালয়ার দিনে সেই কাহিনী বাঙালির মনে নতুন করে আলোড়ন তোলে। আশা করি যে সব ঠিকঠাক থাকবে, সবাই আনন্দ করবো, পূজা হবে। তারপরে ঈশ্বরের কাছে প্রার্থনা যেন সব ঠিকঠাক হয়, মার কাছে এটাই প্রার্থনা করলাম। যখন আমরা মাকে আহ্বান করি তখন আর কি এই সুরক্ষাকে আর কি মহালয়ার মাধ্যমে আমরা দেবীকে বরণ করার জন্য আহ্বান করে থাকি বিশ্ব শান্তির কল্যাণে, যাতে বিশ্বের প্রতিটি মানুষ সব জায়গায় সব জীবের যাতে কল্যাণ হয়, এই কল্যাণের শুভকামনার আরম্ভটা হয় আর কি এই মহালয়ার মাধ্যমে। এভাবে মহালয়া হয়ে উঠেছে সনাতনী বাঙালির সংস্কৃতির এক অন্যতম অধ্যায়। এই দিনটি শুধুই পূজার আগমনী বার্তা নয়, এটা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনেরও এক মহৎ উপলক্ষ। চণ্ডীপাঠের ধ্বনি, তর্পণের পবিত্রতা আর পূজার প্রস্তুতির উন্মাদনা মিলে মহালয়া এক গভীর আবেগময় দিন হিসেবে জায়গা করে নিয়েছে। এবার পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়মের অভিযোগে সাকিব আল হাসান ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তার ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবও চাওয়া হয়েছে। এছাড়াও শেয়ার কারসাজির জন্য সাকিবকে জরিমানা করা হয়েছে 50 লাখ টাকা। এ বিষয়ে বিস্তারিত থাকছে সাজেদুর আবেদিন শান্তর প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব করেছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়মের তদন্ত করতে এ ব্যাংক হিসাব তলব করা হয়েছে। পাশাপাশি তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কাছ থেকে চিঠি চাওয়া হয়েছে। 30 সেপ্টেম্বর বিএফআইইউ থেকে এই চিঠি দেওয়া হয়েছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের সবাইকে নৌকায় ভোট দিতে হবে। একই কারণে আবুল খায়ের হিরুর পরিবার তার বাবা আবুল কালাম মাতবর, ভাই মোহাম্মদ বাশার, বোন কণিকা আফরোজ এবং ব্যবসায়ী মোহাম্মদ নাজমুল বাশার খানের ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমি মাগুরা এক আসনের নৌকার প্রার্থী। এদিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির অভিযোগে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় সাকিব আল হাসানকে 24 সেপ্টেম্বর 50 লাখ টাকা জরিমানা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। একই ঘটনায় আবুল খায়ের হিরুকেও 25 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং তার ব্যাংক হিসাব 20 আগস্ট থেকে জব্দ রয়েছে। Russell played well, important knock. We are under bit of pressure and it. রাজনৈতিক জীবনে সাকিব আল হাসান আওয়ামী লীগের নৌকা প্রতীকে মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন, কিন্তু সম্প্রতি 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর তাকে আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আসামি করা হয়। 6-7 weeks I've worked really hard on the gym and the running, so that helped me a lot. ক্রিকেটের মাঠে সাফল্যের পাশাপাশি সাকিবের ব্যবসায়িক যাত্রা শুরু হয়েছিল রেস্টুরেন্ট দিয়ে। পরবর্তীতে তিনি পুঁজিবাজার, বিদ্যুৎ কেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুঁচের খামার সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেন। ডেস্ক রিপোর্ট, ডেইলি বাংলাদেশ। জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অতীতের দুঃখ ভুলে নতুন সংকল্পে এগিয়ে চলার ঘোষণা দিয়েছেন। নানান চড়াই উতরাই পেরিয়ে এখন আরও শক্তিশালী হয়ে উঠেছেন এই অভিনেত্রী। তার ইতিবাচক মনোভাব অটুট রেখে তিনি স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন বলেও জানিয়েছেন। বিস্তারিত থাকছে ফরিদুদ্দিন মোহাম্মদের প্রতিবেদনে। অতীতকে পেছনে ফেলতে চান অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। জানালেন তার এই সিদ্ধান্তের পেছনের কারণ। অভিনয়ের শুরুতে বিজ্ঞাপন ও নাটকের মাধ্যমে দ্রুত দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। তার অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্ব তাকে অল্প সময়েই জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়, কিন্তু নানা জটিল পরিস্থিতির কারণে হঠাৎ করেই অভিনয় থেকে কিছুটা বিরতি নিতে হয় তাকে। সে সময় অভিনয়ে অনিয়মিত হয়ে গেলেও সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন। বর্তমানে নিজের জীবনের নতুন অধ্যায় নিয়ে এগিয়ে যাচ্ছেন প্রভা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, অতীত নিয়ে আর ভাবতে চান না। জীবনের নানান চড়াই উতরাই, ঝুটঝামেলা পেরিয়ে আজ তিনি সেসবের ঊর্ধ্বে উঠেছেন। প্রভা বলেন, আমি জীবনে অনেকবার কষ্ট পেয়েছি, বেশিরভাগ সময় অজানা কারণেই কেঁদেছি। মনে হতো যন্ত্রণায় আমার হৃদয়টা ফেটে যাচ্ছে, কিন্তু আমি এখানেই আছি, বেঁচে আছি, লড়াই করছি, আমার স্বপ্নগুলো অর্জন করছি এবং যা আমার প্রাপ্য সেটাই দাবি করছি।
তার এই ইতিবাচক মনোভাব তাকে আরো শক্তিশালী করে তুলেছে। তিনি আরো যোগ করেন, জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমাদের হাতে কিছু করার থাকে না, তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি সব কষ্ট থেকে সেরে উঠেছি এবং এগিয়ে যাচ্ছি। আমি আর অতীতের ভার নিয়ে বাঁচতে চাই না। বুঝেছি কোনো কিছু কম মেনে নিয়ে থাকতে পারবো না, কারণ আমি তা ডিজার্ভ করি না। এবার আমি নিজের জয় নিশ্চিত করব। প্রভার এই সাহসী বক্তব্য তার জীবনের প্রতি ইতিবাচক মনোভাব ও আত্মবিশ্বাসের প্রতিফলন। অতীতের দুঃখ বেদনা ভুলে নতুন স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন তিনি এবং ভক্তদেরও অনুপ্রাণিত করেছেন তার এই অদম্য মনোভাবের মাধ্যমে। ফরিদউদ্দিন মোহাম্মদ, ডেইলি বাংলাদেশ। এই ছিল আমাদের আজকের আয়োজনে। প্রতিদিনের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন ডেইলি বাংলাদেশের ওয়েবসাইটে। ডিজিটাল কন্টেন্ট দেখতে চোখ রাখুন ডেইলি বাংলাদেশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।